হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ, চুলের যে অবস্থা! তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইনালি তোমাদের জীববিজ্ঞান ক্লাসে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে বছরের প্রথমবারের মতো আমার ক্লাস হচ্ছে। খুবই একটা অগোছালো দিনের মধ্যে। কেন বলি? কারণ হচ্ছে একে তো এখন হচ্ছে রোজা, তার মধ্যে হচ্ছে আমাদের ঈদ সামনে চলে আসছে। সো ঈদের আগে বছরের শুরুতে তোমাদের সাথে এটাই আমার প্রথম ক্লাস, এবং আজকে আমার হচ্ছে ঈদের আগে শেষ ক্লাস আর কি। সো অবশ্যই আমি চেয়েছিলাম যে এমন একটা হচ্ছে মানে টাইমে তোমাদের ক্লাস নিব যখন হচ্ছে মানে সবকিছু খুব এনার্জেটিক থাকবে, যেরকম ঈদের পরে সবাই আবার নতুনভাবে পড়াশোনা শুরু করতে চায়, প্রিটেস্ট পরীক্ষা সামনে চলে আসে। সো ওইরকম টাইমে নিতে চাইছিলাম, বাট এনিওয়ে আজকে হচ্ছে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস পড়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাজ ইউজুয়াল এত বিধ্বস্ত অবস্থায় থাকি না। আমি যতটা বেশি আজকে বিধ্বস্ত অবস্থায় আছি, গত সপ্তাহটা আমার বেশ জ্বর গেছিল, এবং গতকালকেও আমার এক রিলেটিভ হচ্ছে হসপিটালে ছিল, সো সারাদিন ওখানে থাকছি। সবকিছু মিলাই স্টার্টিংটা আসলে অনেক হাসি মুখে করতেছি, বাট স্টার্টিংটা আরো ভালো হবে আমি এরকম এক্সপেক্ট করছিলাম। সো এনিওয়ে তোমরা ফাইনালি সামনের বছরের এসএসসি 27 ব্যাচ, আশা করি এই পুরো জার্নিটা তোমার মানে আমার সাথে তোমাদের খুবই সুন্দর হবে। যারা অলরেডি, অনেকে তো ক্লাস 9-এ অবশ্যই আমার ক্লাস করেছো, নতুন অনেক স্টুডেন্ট আছো, সবাইকে অনেক অনেক শুভকামনা। ক্লাসের শুরুতে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। যারা যারা আমাকে চেনো ভেরি গুড, না চিনলেও সমস্যা নাই। আমার পুরো নাম হচ্ছে ফারিহা নাজনীন তন্দ্রা, আমার ডাক নাম হচ্ছে তন্দ্রা। আমি তোমাদের তন্দ্রা আপু। আমি ঢাকা ভার্সিটির বোটানি ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি আমার ডিপার্টমেন্টের টপার ছিলাম, অনার্স এবং মাস্টার্সে বোথ দুই জায়গাতেই। তো এই পুরো জার্নিটা তোমাদের সাথে খুব সুন্দরভাবে কন্টিনিউ হবে এরকম আশা ব্যক্ত করছি। এবং সেই কারণেই সবচেয়ে আর আরেকটা ব্যাপার, তোমরা অনেকে হয়তো মেবি আই এম নট শিওর, তোমরা অনেকে আমার ইউটিউব চ্যানেলে আমার ক্লাস করার কথা, এখানে আমার ক্লাস করার কথা, আই হোপ সো, যেখানে ক্লাস করেছো এখানে তোমরা বায়োলজিরও ক্লাস করতে পারবা, কেমিস্ট্রিও ক্লাস করতে পারবা। এখানে কেমিস্ট্রিও হচ্ছে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার আছে, সেই 4টা চ্যাপ্টারের ক্লাস হচ্ছে এখানে দেওয়া আছে। তো এবং হচ্ছে এখানে হচ্ছে চিত্র অঙ্কনের প্লেলিস্টও দেওয়া আছে, ওয়ান শট ক্লাস দেওয়া আছে, সৃজনশীল ক্লাস তোমরা এক্সপ্লোর করতে পারো, বিভিন্ন সাজেশন ভিডিও দেওয়া আছে, সব কিছুই তোমাদের জন্য হেল্পফুল। সো তোমরা এটা এক্সপ্লোর করতে পারো। এনিওয়ে আমি শুরুটা যে জিনিসটা দিয়ে করব সেটা একটু বলি। সেটা হচ্ছে এই যে আমাদের এই চ্যাপ্টারটা, জীবের বংশগতি ও বিবর্তন ছিল নামটা, এখন এই অংশটার নাম হয়ে গিয়েছে জৈব অভিব্যক্তি। আজকে খুব একটা বেশি প্রেশার দিব না, আমি এটা কিন্তু আগে ডিসক্লেমার দিয়ে নিছি, কারণ প্রথম দিন ক্লাসে এত বেশি তোমাদেরকে প্রেশার দেওয়া যাবে না। আর যেহেতু তোমরা ক্লাস 10, সো তোমাদের জন্য আমার একটা খুবই স্পেশাল জিনিস থাকবে। আমি যতগুলো ক্লাস তোমাদের নিব, প্রতিটা ক্লাসে এসএসসি পরীক্ষা রিলেটেড ছোট্ট হোক বড় হোক একটা গাইডলাইন থাকবে, এবং এটা তোমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করেই ম্যাক্সিমাম সময় থাকবে। মাঝে মাঝে হয়তো আমার যখন মনে হবে যে আমি তোমাদেরকে এমন কিছু বলতে চাই যেটা খুবই দরকার, তাহলে তখন আমি সেটা আলাদা করে বলবো, এবং সেটা হচ্ছে ক্লাসের লাস্ট অংশ, এবং এটা থ্রু আউট দ্য ইয়ার প্রতিটা ক্লাসে চলতে থাকবে। ঠিক আছে, এটা ক্লাসের সাথে একটা ফ্রি মানে জিনিস বা বোনাস আর কি। ওকে, সো এই চ্যাপ্টারটা কত নম্বর চ্যাপ্টার সবাই বলো তো? 12 নম্বর চ্যাপ্টার। তোমাদেরকে প্রথম ক্লাসে একটা খুবই সুন্দর হিন্ট বা একটা খুবই সুন্দর ইন্টারেস্টিং ফ্যাক্টের সাথে পরিচয় করাই দিব। সেটা হচ্ছে তোমাদের আগের ব্যাচ 2026 ব্যাচ, যাদের পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে, তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো আপু কোন চ্যাপ্টারগুলা ইম্পর্টেন্ট, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হতে পারে। তোমরা সবসময় মনে রাখবা শর্ট সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তোমরা খেয়াল করে দেখবা যে শর্ট সিলেবাসে এই 12 নম্বর চ্যাপ্টারটা ছিল। তোমরা চাইলে শর্ট সিলেবাসটা এনসিটিভির ওয়েবসাইট থেকে নামাই নিতে পারো, এবং প্রত্যেকটা সাবজেক্টেই মনে রাখবা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো কোনো অবস্থাতেই স্কিপ করা যাবে না। সবার আগে প্রায়োরিটি হবে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়া, অ্যান্ড দেন সেকেন্ড প্রায়োরিটিতে থাকবে
শর্ট সিলেবাস বাদে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে 50% ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়া, মানে এই অংশটুকু ভালোভাবে পড়া। ওকে ফাইন। কিন্তু এখানে আরেকটা ছোট হিন্ট দিয়ে দিই, কোশ্চিন প্যাটার্নে যদি পরিবর্তন আসে তাহলে আবার অনেক সময় একদম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই দিবে এরকম না, অনেক সময় লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দিয়ে দিতে পারে। তো যেমনটা আমরা বলছিলাম, আমার খুবই একটা প্রিয় চ্যাপ্টার 12 নম্বর চ্যাপ্টার জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, যেই চ্যাপ্টারের মূলত দুটো পোর্শন, একটা পোর্শন হচ্ছে জীবের বংশগতি এবং আরেকটা পোর্শন হচ্ছে জৈব অভিব্যক্তি। তো জৈব অভিব্যক্তি ইনশাল্লাহ আমরা একটা ক্লাসে পড়বো, আরেকটা ক্লাসে আমরা হচ্ছে সিকিউ পড়বো, শর্ট কোশ্চিন পড়বো। আমরা শুরুটা করছি জীবের বংশগতি অংশ দিয়ে, এবং আমরা এখন বংশগতি অংশটাকে স্প্লিট আউট করব যে এই বংশগতি অংশতে কি কি আছে। তো জীবের বংশগতি অংশতে প্রথমে যে অংশ জিনিসটা আছে সেটা হচ্ছে জীবের বংশগতি, এটা কি সেটা আছে, এবং বংশগতি বস্তু এইটা কি সেটা আছে। তো বংশগতি বস্তু যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদের চারটা। একটা জীব যদি বংশগতি করে থাকে সেটার জন্য ওর চারটা জিনিস লাগবে। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা এই অধ্যায়ের শুরুতে আমি সবসময় তোমাদের বলে থাকি, এই চ্যাপ্টারটা আমাদের খুবই বেসিক একটা চ্যাপ্টার। বায়োলজি মানে শুধু মুখস্থ, এটা থেকে বেরোয় এসে বায়োলজিতেও যে অনেক ভালো লাগার জায়গা আছে এগুলো বুঝতে হেল্প করে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা অবশ্যই আমরা পড়বো, কারণ ইন্টারভিউ উঠে আমাদের এই চ্যাপ্টারটা প্রতিটা চ্যাপ্টারেই আসলে ভালো মন্দভাবে কাজে লাগবে। তো বংশগতি বস্তু মূলত এই চারটা, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং হচ্ছে জিন। এরপরে বংশগতির জনক বা ফাদার অফ জেনেটিক্স উনি হচ্ছে মেন্ডেল। সো মেন্ডেলের পরীক্ষা পড়ব। এরপরে আমরা ডিএনএ অনুলিপন, অর্থাৎ একটা ডিএনএ থেকে কিভাবে দুটো ডিএনএ হয় সেটা পড়ব, এবং লাস্টে ডিএনএ টেস্ট পড়ব। এছাড়াও মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় এবং জেনেটিক ডিসঅর্ডার, বর্ণাঢ্যতা এবং থ্যালাসেমিয়া নামক দুটো রোগ আছে, সেই চ্যাপ্টারটাও আমরা হচ্ছে পড়ব। ওকে ফাইন। সো এখন এই যে আমাদের বংশগতি বস্তু যেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, এইখানে আমি একটু কথা বলি। আমাদের ক্রোমোজোমটা মূলত হচ্ছে দেখতে এমন, তাই না? এই মাঝের অংশটার নাম কে বলতে পারবা? যে গোল্লা অংশটার নাম কে বলতে পারবা? মাঝের গোল্লা অংশটার নাম কে বলতে পারবা? আমি চিত্র কোথায় আঁকতে হবে, কিভাবে আঁকতে হবে সব বলে দিব, তোমরা জাস্ট ক্লাসটা করবা, আমি সব বলে দিব। একটা রিভিউ ক্লাস থাকবে, সেই রিভিউ ক্লাসে আবার তোমাদের জিজ্ঞেস করব তোমাদের কি কি চাহিদা আছে, যে যে চাহিদা থাকবে সেটা আবার এঁকে দিব, কোনো চিন্তা করা লাগবে না, জাস্ট আমার সাথে সাথে আমার পাশে পাশে থাকো। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আজকে প্রথম ক্লাসে এখন পর্যন্ত জাস্ট একটা কথা মনে রাখবা, এই চ্যাপ্টারের দুটো অংশ, একটা জীবের বংশগতি অংশ, একটা হচ্ছে জৈব অভিব্যক্তি অংশ। জৈব অভিব্যক্তি মানে হচ্ছে বিবর্তন, ওই অংশ, ঠিক আছে? অনেকেই বানান লিখতেছো, বানান হচ্ছে না, সেন্ট্রোমিয়ার যেটা সেন্টারে থাকে, সেন্টার বানানে কিন্তু এস নাই, সো এই বানানটাতে এস থাকবে না, এই বানানটাতে সি থাকবে, বিকজ ইট ইজ সেন্ট্রোমিয়ার যেটা সেন্টারে থাকে, ঠিক আছে? একজন লিখছে সেন্ট্রোজোম, একটা পিটন দিব, সেন্ট্রোজোম কই? সেন্ট্রোজোম তো সেই দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছো, সেন্ট্রোজোম লিখছো কেন? সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? ওকে, এই সেন্ট্রোমিয়ার এবং দুই সাইডে দুইটা আছে বাহু। এখন তোমরা আমাকে বলবা এই ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম কি দিয়ে তৈরি? যেরকম কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, তারপরে হচ্ছে মানে এক একটা জিনিস দিয়ে তৈরি থাকে না? সো ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ওকে, এটাকে তারিফ মনে হয় নামটা উঠে গেছে। হ্যাঁ, ক্রোমোজোম হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। এখানে অল্প মাত্রায় আরএনএ থাকে, আরএনএ থাকে না তা না, অল্প মাত্রায় আরএনএ থাকে। সো ক্রোমোজোম মেনলি ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। ওকে ফাইন। একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে সেটা বলবা? একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ থাকে সবাই বলো? 31টা। এটা আবার কোন হিসাবে আসছে 31টা?
ভেরি গুড। একটা ক্রোমোজোমে জাস্ট একটা ডিএনএ থাকে। এই 46টা 23টা যারা লিখতেছো, বইয়ের কোথায় লেখা আছে 46টা ডিএনএ 23টা ডিএনএ? এগুলো কোথাও লেখা থাকে? কোথাও কখনো লেখা আছে? এগুলা লেখা নাই। 46টা 23টা এগুলো তো মানে ক্রোমোজোম লেখা আছে, কখনো ডিএনএ লেখা নাই। সো একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকে, সেই ডিএনএটা এভাবে থাকে। কেমন লাগছে? কেমন লাগছে বন্ধুরা? আমাকে কেমন লাগছে? আচ্ছা বন্ধুরা, সুন্দর লাগছে। একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকে, কারণ ডিএনএ ভাঙা ভাঙা না, ডিএনএ একটা নিরবিচ্ছিন্ন জিনিস। সো একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকবে। ফাইন। এখন এই ডিএনএর যে কোনো একটা অংশ, সাপোজ এই অংশটাকে বলে জিন। এখানেও একটা জিন থাকতে পারে, 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 এখানেও একটা জিন থাকতে পারে। এভাবে একটা ক্রোমোজোমের ডিএনএতে বা একটা ক্রোমোজোমে হচ্ছে অনেকগুলো জিন থাকে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম এই যে বংশগতি বস্তু যেটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমে থাকে ডিএনএ এবং ডিএনএর একটা অংশ হচ্ছে জিন। এছাড়াও ক্রোমোজোমে আরএনএও থাকতে পারে। এটা বুঝে গিয়েছি আমরা। সো সবাই বলো, বংশগতীয় বস্তু কয়টা? 4টা। ক্রোমোজোম, ডিএনএ, ডিএনএর একটা অংশ হচ্ছে জিন, এছাড়াও ডিএনএর বন্ধু আরএনএও থাকতে পারে। ডান, ফাইন। এরপরে আমরা চলে আসি আমাদের বংশগতি বা হেরিডিটি এবং বংশগতিবিদ্যা বা জেনেটিক্স কাকে বলে? বংশগতি, বংশগতি মানে বংশের একটা গতি হবে। সো বংশের একটা গতি কিভাবে হবে বলো তো? না, ফেসবুক থেকে একদম উড়াই দিব কিন্তু। হ্যাঁ, আমি ওরকম মানে হচ্ছে ফাত্রা টিচার না যে তুমি ফাত্রামি করবা আমার ক্লাসের মাঝখানে, আমি তোমার ফাত্রামি সহ্য করব, আমি এরকম না। ঠিক আছে? আমি খুবই ভদ্র, সভ্য, মার্জিত একজন মানুষ। আমি ভদ্র, মানে ভদ্রতা, সভ্যতা এবং শালীনতা পছন্দ করি। কেউ যদি মানে হচ্ছে এরকম অসম্মান সূচক কোনো কথা বলে, এটাকে আমি কখনোই প্রমোট করব না। আর যখন তোমরা আমার স্টুডেন্ট, তখন তো এটা আমি আরোই প্রমোট করব না। ফাইন। সো বংশগতি, বংশগতি কি? বংশগতি হচ্ছে বংশের একটা গতি হবে। কিভাবে? আমরা সবাই জানি যে বাবা মা থেকে আমরা হইছি, তো খুবই স্বাভাবিক ব্যাপার, বাবা মার বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসবে। এটা আসতে আমাদের কেউ আটকাইতে পারবে না। কিন্তু আমরা মাঝে মাঝে দাদার মতো, দাদির মতো, নানার মতো, খালার মতো, ফুপুর মতো এইভাবে কেমনে হয়ে যায়। যেরকম আমি কিন্তু অনেকটাই হচ্ছে আমার দাদার মতো, এটা সবাই বলে। আমি আমার দাদাকে চোখে দেখি নাই, বাট উনি আমার মানে আমার জন্মের কি, আমার আব্বু আম্মুর বিয়ের আগেই উনি মারা গেছেন। সো ওনাকে আমি চোখে দেখি নাই, বাট সবাই বলে যে আমি নাকি হচ্ছে আমার দাদার মতো হয়েছি। হ্যাঁ, আচ্ছা। তো এই যে দাদার বৈশিষ্ট্য আমার মধ্যে আসছে, এটাই হচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে বংশগতি। সো এই কারণে সংজ্ঞাতে বলা আছে পিতামাতার বৈশিষ্ট্য বংশানুক্রমে, মানে বংশের অনুক্রম ধারাবাহিকতায় সন্তান সন্ততির দেহে, হ্যাঁ, সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে। বুঝছো? বুঝতে পারছো? এটা ক্লিয়ার? পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি, ব্র্যাকেটে হচ্ছে হেরিডিটি বলে। তোমাদেরকে আমি অনেকবার বলছি যে প্রিয় ভাইয়াপুরা অবশ্যই ইংলিশ টার্মগুলো পড়বা। সবসময় মনে রাখবা, পরীক্ষায় পড়াশোনা করে সবাই যায়, কেউ একটু বেশি পড়ে যায়, কেউ একটু কম পড়ে যায়, কিন্তু যতটুকু পড়েছো ততটুকু পরীক্ষায় লিখে আসে হাতে গোনায় কয়েকটা স্টুডেন্ট। এবং নোট করতে হবে না, এত সময় নাই নোট করার। ঠিক আছে? সো নোট করতে হবে না। আচ্ছা, সো এই যে এই জিনিসটা, পিতামাতার বৈশিষ্ট্যগুলো যে আমাদের সন্তান সন্ততির দেহে, সন্তান সন্ততি মানে হচ্ছে যদি ধরো যে সন্তান হচ্ছে পুরুষ লিঙ্গ, তাই সন্ততি হচ্ছে ইয়ে লিঙ্গ, এটা কি বলে এটারে,
মানে স্ত্রীলিঙ্গ। আচ্ছা, সো এই প্রক্রিয়াটাকে বংশগতি বলে, বাট ইংলিশ টার্মটা আমরা লিখবো। ইংলিশ টার্ম লিখলে আমাদের এটা খাতার কোয়ালিটিটাকে ইনহ্যান্স করবে এবং সেই জিনিসটা হচ্ছে পরবর্তীতে আমাদের সব জায়গায় আসলে কাজে লাগবে। মানে এগুলো অনেক উপকারিতা আছে, তোমরা যারা ক্লাস 9 আমার ক্লাস করছো আমি অনেকবার বলছি। তো ইংলিশ টার্মগুলো আমরা লেখার প্র্যাকটিস করবো। হ্যাঁ, আচ্ছা, এখন তোমরা আমাকে বলবা এই যে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স, যেটার ফাদার হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, এই বংশগতি বিদ্যাটা জীববিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়? দেখি কে বলতে পারো। আমরা ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু এটা পড়ে আসছি, ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা হচ্ছে এই বংশগতি বিদ্যা আন্ডারে পড়ে। এই সাদা ফ্লিক্সের সরাসরি বই থেকে পড়ার, আমি এটা পড়ানোর পরে বই একদম মিলাই দিব যে সবকিছু বইয়ের মধ্য থেকে আসছে। হ্যাঁ, মিলাই দিব আমি। ওকে, ইয়েস, এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয়। হ্যাঁ, মানে এটা কিন্তু জীববিজ্ঞানের খুবই বেসিক, একদম পড়তেই হবে এমন একটা শাখা। তো জীববিজ্ঞানের যে শাখায় আমরা এই যে বংশগতি সম্বন্ধে অনেক আলোচনা করব, গবেষণা করব, তাকে আমরা বংশগতি বিদ্যা বলবো। জীববিজ্ঞানের যে শাখায় আমরা এই বংশগতি নিয়ে আলোচনা গবেষণা করব তাকে আমরা বংশগতি বিদ্যা বা জেনেটিক্স বলবো। তাহলে এখন পর্যন্ত আমরা জাস্ট দুটো সংজ্ঞা শিখেছি, বংশগতি কাকে বলে, বংশগতি বিদ্যা কাকে বলে। কার কোনো সমস্যা আছে এই দুটো জিনিসে? অবশ্যই বই ভালো, বাট আমি বই থেকেও দেখাই দিব। সব ক্লাসে যে আমি স্লাইড দেখাই নেই, সব ক্লাসে যে বই দেখাই নেই এমন না, এক একটা ক্লাস আমি এক একভাবে নেই, অধ্যায় বেসিসে রিকোয়ারমেন্টটা সেট করি, বাট অবশ্যই বই দেখাই দিব, কারণ আমি চাই না যে আমার ক্লাসের পরে বই পড়তে গিয়ে তোমরা স্ট্রাগল ফেস করো। হ্যাঁ, বাট আমি এটা বারবারই রিমাইন্ডার দিচ্ছি, আজকে প্রথম ক্লাস এবং যেহেতু রোজার একদম শেষের দিকে, ছুটির দিকে এবং হচ্ছে ইফতারিরও আর বেশিক্ষণ নাই, এরকম একটা টাইমে আমি আসলে খুব একটা বেশি তোমাদের প্রেশার দিব না। সো আমি আজকে শুধু যেটুকু পড়াবো এটুকু পড়লেই হবে। ঈদের পর থেকে মূলত আমরা এই চ্যাপ্টারটা একদম ফোকাস করে পড়া স্টার্ট করব। হ্যাঁ, আচ্ছা, এই দুটো সংজ্ঞার মধ্যে কারোর কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো, এবং এই দুটো সংজ্ঞা সবাই বুঝছো কিনা, সবার মেমোরাইজেশন হয়েছে কিনা, সবকিছু আমাকে একটু বলো। হ্যাঁ, ওকে, গুড, ফাইন। ইনি কে? এই বাবু মশাইয়ের নাম কি? এই বাবু মশাইয়ের উনি হচ্ছে বন্ধু। হ্যাঁ, খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু। তোমরা কি আমাকে বলতে পারবা যে এই যে মেন্ডেল মটরশুঁটির উপর পরীক্ষা করে যে জিন তত্ত্ব আবিষ্কার করছে, জিনের সূত্র আবিষ্কার করছে, জিন সম্পর্কে কথা বলেছে, এখানে উনি কোন বিষয়টার হেল্প নিয়েছিল জিনের সূত্রগুলো দেওয়ার জন্য? জিন আছে এটার জন্য। তোমরা খুবই আশ্চর্য হয়ে যাবা। আমরা সবাই ম্যাথ ম্যাথ বলি, ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, ম্যাথ অনেক ইম্পর্টেন্ট, যদিও আমরা ওই টপিকটাকে ম্যাথের আন্ডারেই পড়ি, বাট একদম লার্জ স্কেলে ধরতে গেলে যেরকম আসলে জেনেটিক্স নিয়ে পড়াশোনা তুমি হচ্ছে মেডিকেলে গেলে করবা না, এটা বোটানিতে পড়তে আসলে করবা, অর্থাৎ ইউনিভার্সিটিতে পড়তে আসলে করবা। একইভাবে তুমি যদি চিন্তা করো যে ম্যাথ ছাড়াও ইউনিভার্সিটিগুলোতে আরেকটা ডিপার্টমেন্ট থাকে, সেটা হচ্ছে স্ট্যাটিক্স। তোমরা কিন্তু এখন স্ট্যাটিক্স ম্যাথের মধ্যেই পড়ো। তো স্ট্যাটিক্স বা পরিসংখ্যানের উপরে ডিপেন্ড করে মেন্ডেল হচ্ছে আসলে সূত্রগুলো দিয়েছিল। পরিসংখ্যানে যেটা বলেছে যে হ্যাঁ প্রকট বৈশিষ্ট্য বেশি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কম, একদম এক্স্যাক্টলি উনি ওইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে পরিসংখ্যান দিয়েছে। এই জন্য আমরা যখন হচ্ছে বায়োলজিতে পড়াশোনা করেছি তখন শুধু বায়োলজি না, আমাদেরকে পরিসংখ্যানও পড়তে হয়েছে, যেটাকে আমরা একসাথে হচ্ছে বায়োস্ট্যাটিক্স বলি। হ্যাঁ, যেখানে আমরা মূলত পরিসংখ্যান পড়ি, এবং পরিসংখ্যান ম্যাথের থেকে 3 টাইমস ইম্পর্টেন্ট একটা হচ্ছে, মানে যদি আমি ধরি যে ম্যাথ আর পরিসংখ্যান দুটো আলাদা সেক্টর, তাহলে ম্যাথের থেকে পরিসংখ্যান হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বিজনেস, আর্টস, কমার্স সব সাবজেক্টে কাজে লাগে, সেটা হচ্ছে পরিসংখ্যান। খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো মেন্ডেল মটরশুঁটির উপর পরীক্ষা নিরীক্ষাগুলো করে যে সূত্র দিয়েছিল সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যানের উপর ডিপেন্ড করে দিয়েছিল। আচ্ছা, সো এইবার আমি অলরেডি তোমাদেরকে এটা পড়াই দিছি যে আমাদের নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ, এবং ডিএনএর একটা নির্দিষ্ট অংশ হচ্ছে আমাদের জিন। এটা আমি অলরেডি পড়াই দিছি। ওকে,
তাহলে বংশগতির প্রধান উপাদানই হচ্ছে ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদানই ক্রোমোজোম, অর্থাৎ একটা নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমটা অবস্থিত, এই ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা এটা হচ্ছে আমাদের বংশগতির জন্য মাস্ট লাগবে। এবং এই ক্রোমোজোম আমাদের সর্বপ্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্টার্সবার্গার। স্টারের বার্গার, হ্যাঁ আমি এভাবে মনে রাখতাম, স্টার কাবাবের বার্গার, মানে স্টারে ঢাকাতে একটা হোটেল আছে স্টার, তো বা তোমরা মফস্বল শহরে দেখবে স্টার কাবাব এরকম বলে। সো আমি মনে রাখতাম স্টারের কাবাব না, স্টারের বার্গার, এভাবে মনে রাখতাম। বাট এটার উচ্চারণ কিন্তু স্টার্চ বার্জার, হ্যাঁ স্টার্স বার্জার, বাট আমি স্টারের বার্গার এভাবে মনে রাখতাম। সো এনিওয়ে স্টার্চ বার্জার আবিষ্কার করেন ক্রোমোজোমের আকার হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে, আচ্ছা এটা পরে বলি। সো সালটা পড়া লাগবে না, অতটা ইম্পর্টেন্ট না সালটা। তো স্টার বার্গার এটা হচ্ছে বিজ্ঞানীর আবিষ্কার। এরপর হচ্ছে ক্রোমোজোমের আকার, দৈর্ঘ্য এবং প্রস্থ। আমি কিভাবে মনে রেখেছি তোমাকে বলি। আমি মনে রেখেছি 35 থেকে 30, 35 থেকে 30। এখন যে কোনো সংখ্যা ছোট থেকে বড় হয়, সেই জন্য আমি এর মাঝখানে একটা ডট দিয়েছি, অর্থাৎ 3.5 থেকে 30। আবার মনে রেখেছি 2 থেকে 2, এখন ছোট থেকে বড় হয়, সো এখানে একটা ডট দিয়েছি, সো 0.2 থেকে 2। একটু আগে অনেকে প্রশ্ন করতেছিল আপু কিভাবে মনে রাখবো। আই থিঙ্ক এই সংখ্যা মনে রাখার মতো কঠিন জিনিস তার কিছু নাই, যেখানে পিওরলি তোমাকে কিছুই মানে বোঝা লাগবে না, তুমি জাস্ট মুখস্থ করবা। তো তুমি সেটাও যখন এরকম টেকনিক দিয়ে পড়বা, তখন তোমার সব কিছুই দেখবা যে হচ্ছে অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে মেমোরাইজ হয়ে যাবে। ক্লিয়ার? তো পড়াশোনার ক্ষেত্রে আমরা যখন হচ্ছে পড়বো, আমরা একটু টেকনিক দিয়ে মনে রাখবো। এবং টেকনিকের জন্য থাকে না এমন সময়, আমি যেহেতু তোমাদের হেল্প করতে আসছি সেই জন্য আমি তোমাদেরকে এই কথাটা শেয়ার করতেছি। টেকনিক দিয়ে মনে রাখার সময় অনেক সময় এমন হতে পারে না যে টেকনিকটা এমন যে আমি কাউকে বলতেও পারতেছি না এমন টেকনিক, বাট এমন টেকনিক কিন্তু আমাদের মনে থাকে বেশি, কারণ আমরা সবাই জানি যে নেগেটিভ জিনিস আমাদের মাইন্ডকে বেশি আকর্ষণ করে। সো আমরা সেটা কিন্তু এভাবে মনে রাখতে পারবো। ফাইন, তাহলে কিভাবে মনে রাখলাম? 35 থেকে 30, 2 থেকে 2। তাহলে সবাই আমার সাথে একটু মেমোরাইজ করো, 35 থেকে 30, 2 থেকে 2, 35 থেকে 30, 2 থেকে 2, সবাই একটু বলো। বলছো? মুখস্থ হয়েছে দৈর্ঘ্য প্রস্থ? ওকে, আচ্ছা। আচ্ছা, এইবার একটু বলি, সেটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা। তোমরা বলো তো মানুষের শরীরে কয়টা ক্রোমোজোম আছে? সবাই আমাকে বলো তো, মানুষের শরীরে কয়টা ক্রোমোজোম আছে? দেখি সঠিক অ্যান্সার কে দেয়। এই 2 থেকে 1600 লিখতেছে কে? মেজাজটা গরম হয় না? কিন্তু লেখাই আছে ক্রোমোজোমের, আচ্ছা এখানে ক্রোমোজোমের সংখ্যা লেখা আছে, এই জন্য বলতেছো? আচ্ছা আচ্ছা, একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি জানো? মানুষের শরীরে কয়টা ক্রোমোজোম আছে আমরা জানি না। কেন? এই যে আমরা 46টা ক্রোমোজোম বলতেছি, একদম ক্লিয়ারলি এই জিনিসটা আজকে বুঝবা। এটা একটা কোষ, আমার শরীরের একটা কোষ। এটা কি? কার শরীরের কোষ? তন্দ্রা আপুর সেল। এটা হচ্ছে ওয়ান অফ সেল ইন দা বডি। তন্দ্রাপুর শরীরের যে কোনো একটা সেল। ডান? ঠিক আছে। এই সেলের মধ্যে 46টা ক্রোমোজোম আছে।
তন্দ্রা আপুর শরীরের একটা সেলের মধ্যে এই পরিমাণ ক্রোমোজোম আছে। এখন যে কনসেপ্টটা শিখাবো এই কনসেপ্টটা বিসিএস পরীক্ষাতে পর্যন্ত এসে গেছে, ঠিক আছে? বুঝতে পারছো? এখনকার বেসিক, এবং অনেকে ভুল করছে এবং ভুল করে বাইরে এসে তর্ক করছে যে সে ঠিক করছে কিভাবে, আমি সব বুঝাই দিচ্ছি, খেয়াল করো। 46টা ক্রোমোজোম, 23 পেয়ার ক্রোমোজোম, তন্দ্রাপুর শরীরের একটা কোষের ক্রোমোজোম। সো আমাকে একটু বলো তোমার শরীরে কয়টা কোষ আছে, ততগুলো কোষ গুণ 46 হবে। বুঝছো? বুঝছো? তার মানে তোমার শরীরে আসলে কয়টা ক্রোমোজোম আছে এটা তুমি জানো না, কিন্তু আমরা যদি মানে লার্জ স্কেলে যখন মানুষের শরীরে কয়টা ক্রোমোজোম আমরা ঠাস করে বলে দিই 46টা ক্রোমোজোম। আসলে কোশ্চিনটা এতই স্পেসিফিক হওয়া উচিত যে মানুষের শরীরের একটা কোষে কয়টা ক্রোমোজোম, মানুষের শরীরের একটা কোষে কয়টা ক্রোমোজোম। এখানে আরো কথা আছে, এইটা কিন্তু দেহ কোষ, এটা হচ্ছে দেহ কোষের ক্রোমোজোম। আমি যদি চিন্তা করি জনন কোষ, সেই জনন কোষে কিন্তু আবার 23টা ক্রোমোজোম আছে। আমরা যখন মাইটোকন্ড্রিয়া থার্ড চ্যাপ্টার পড়ছি তখন সেটা শিখে আসছি। সো আমার বডির শুধু ক্রোমোজোম নাম্বারকে গুণ দিয়ে করলে হবে না, মানে একদম ম্যাথমেটিক্যালি যদি আমি হিসাব করতে চাই, তোমরা জানো বায়োলজিতে তো এত ম্যাথমেটিক্যালি হিসাব করে না, বাট আমরা যদি একদম ম্যাথমেটিক্যালি হিসাব করতে চাই তাহলে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হিসাব করা একজনের বডিতে অনেক কঠিন। যদি সেটা এককোষী হয়, এককোষী প্রাণী হয় তাহলে অনেক ইজি। যেরকম এককোষী একটা প্রাণীর শরীরে 2টা ক্রোমোজোম পাওয়া গেছে, সো সর্বনিম্ন 2টা থেকে 16টা ক্রোমোজোম পর্যন্ত পাওয়া গেছে। এই 16টা বলতে ওর একটা কোষের ক্রোমোজোম হচ্ছে 16টা, সেটা বলছে। ওই যে একটু আগে যে আমরা স্লাইডটা পড়ছি 2 থেকে 16, এটার অর্থ হচ্ছে 2 সংখ্যারও মানে ক্রোমোজোম পাওয়া গেছে, 1600 সংখ্যারও ক্রোমোজোম পাওয়া গেছে, মানে একটা কোষের মধ্যে। হ্যাঁ, আমরা 16টা বলি, আমরা অনেক কিছুই মানে থাকে না, যেরকম তোমরা এখন তো এতটুকু বয়স তোমরা জানো ভর এবং ওজনের বিষয়ে জানো, তোমরা সবাই জানো আমরা বলি তোমার ওজন কত, এবং এটা আমরা সবাই জানি যে তোমার ওজন কত এটা খুবই ভুল একটা কনসেপ্ট। তোমার ওজন কত এটা হচ্ছে কি কনসেপ্ট, এটা হচ্ছে তোমার ভর কত হবে, এটা ওজন কত না, এটা আমরা সবাই জানি। সো এক্স্যাক্টলি এখানেও ঘটনাটা এমন। তুমি যখন বলতেছো যে তন্দ্রা আপুর ক্রোমোজোম সংখ্যা 46, দ্যাট মিনস তুমি তন্দ্রা আপুকে এককোষী বানাই দিছো, ওই যে হচ্ছে হুমান লিখছো যে এককোষী, এক্স্যাক্টলি। সো তন্দ্রা আপুকে তখন তুমি এককোষী বানাই দিছো, কারণ তন্দ্রা আপুর শরীরে আসলে যতগুলো কোষ আছে, আচ্ছা একজন লিখছো যে 37 গুণ হচ্ছে 46, এটাও হবে না, কারণ তোমার শরীরে দেহকোষও আছে জনন কোষও আছে। জনন কোষের ক্রোমোজোম 23টা, দেহকোষের ক্রোমোজোম হচ্ছে 46টা। তো জনন কোষ কয়টা আছে, দেহকোষ কয়টা আছে, ওইটা আবার গুনতে হবে, তারপর ওইটাকে গুণ করে প্লাস করতে হবে, দেন তুমি পাবা হচ্ছে আসল ক্রোমোজোম সংখ্যা। বুঝতে পারছো? বাট লার্জ স্কেলে যখন আমাদের পরীক্ষায় কোশ্চিন আসে কতটা ক্রোমোজোম আছে, আমরা ঠাস করে আসলে 46টা 23টা এরকম 23 জোড়া এইভাবে হচ্ছে বলে ফেলাই, ওই ভর এবং ওজনের কনসেপ্টের মতো, আর কিচ্ছু না। আচ্ছা, এইবার এটার আরো এক্সটেন্ডেড ভার্সন তোমাদেরকে বলি, উল্টাপাল্টা হওয়া যাবে না। এই পর্যন্ত কনসেপ্ট বুঝছো সবাই? এখানে আশা করি কার কোনো সমস্যা নাই। এইটার একটু এক্সটেন্ডেড ভার্সন আছে, সেই ভার্সনটা কি? সেই ভার্সনটা হচ্ছে এই যে 46টা ক্রোমোজোমের মধ্যে 22টা, এই যে এখান থেকে নিছি কিন্তু, হ্যাঁ 22টা হচ্ছে, সরি 22টা না, 22 জোড়া, অর্থাৎ 44টা হচ্ছে অটোজোম এবং 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে 46টার হিসাব মিলছে, তাই না? 44টা হচ্ছে অটোজোম এবং 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম। কোথায়? এই 46টা ক্রোমোজোমকে টাইপ করছে, সেই টাইপের মধ্যে এই জিনিসটা আসছে। এবং এই যে আমাদের 46টা ক্রোমোজোমের মধ্যে 46টা যে আমাদের অটোজোম এখানে বলছে, এই 46টা যে আমাদের অটোজোম বলছে, আচ্ছা এই 46টা যে আমাদের হচ্ছে অটোজোম বলছে এবং 2টা যে সেক্স ক্রোমোজোম বলছে, এই অটোজোমের আরেকটা নাম আছে দেহ ক্রোমোজোম। দেহ ক্রোমোজোম।
এইবার তোমাদেরকে একটা প্রশ্ন করি, মানুষের দেহ ক্রোমোজোম সংখ্যা কয়টা? মানুষের দেহ ক্রোমোজোম সংখ্যা কয়টা? এক্স্যাক্টলি, দেহ ক্রোমোজোম সংখ্যা 44টা। বাট ওইটাকে সবাই রিলেট করছে দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা কত, অ্যান্ড সবাই ওইটার অ্যান্সার লিখে আসছে 46টা। নো নো, ইনফিনিটি না, এখানে একদম ডাইরেক্টলি এটাই জিজ্ঞেস করতে চাইছে যে মানুষের দেহ ক্রোমোজোম সংখ্যা কতটা। হ্যাঁ, তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এগেইন অ্যান্সার হচ্ছে আসলে ইনফিনিটি, কারণ আমি জানি না আসলে এক্স্যাক্টলি কয়টা। বাট মানুষের দেহ ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44টা। এটা হচ্ছে একটা নিউট্রাল না, মানে একদম ধ্রুবক সংখ্যা, এটা কোনো চেঞ্জ হয় না। মানুষের দেহ ক্রোমোজোম সংখ্যা আসলে 44টা, এবং মানুষের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা। আর এই যে অটোজোমের অপর নাম হচ্ছে দেহ ক্রোমোজোম। সো এইটার হচ্ছে 44টা, যেটা মানুষের দেহের বিভিন্ন কাজ করে থাকে, এবং দুই জোড়া মানে এক জোড়া মানে দুইটা যে সেক্স ক্রোমোজোম, এটা মানুষের লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে। অর্থাৎ মানুষ ছেলে হবে না মেয়ে হবে, ওই দুইটা ক্রোমোজোমের কাজ হচ্ছে সেটা বাইর করা, যে ও কি ছেলে হবে নাকি মেয়ে হবে। আর বাদ বাকি ক্রোমোজোমগুলো শরীরের চুল, চোখ, নাক, হাত, পা, কণ্ঠস্বর, হাইট, ওয়েট, এগুলা হচ্ছে ডিটারমিনেশন করে। ঠিক আছে, ওই 44টা দুনিয়ার যার কাজ আছে ছেলে আর মেয়ে হওয়া ছাড়া বাদ বাকি সব কাজ করে। ইয়েস, এক্স এক্স এবং ওয়াই ওয়াই। হ্যাঁ, এক জোড়া তোমার বডিতে হয় এক্স এক্স আছে যদি তুমি হচ্ছে মেয়ে হও, আর তোমার বডিতে যদি হচ্ছে তুমি যদি ছেলে হও তাহলে তোমার এক্স ওয়াই আছে। ক্লিয়ার? বুঝতে পারছো এই কনসেপ্টটা তোমরা? এই কনসেপ্টটা যেন আর কখনোই ভুল না হয়, এটা সব সময় মাথায় রাখবে। এটা খুবই ইজি কনসেপ্ট। আমরা সবাই যে মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টা, দেন হচ্ছে মানুষের একটা কোষে ক্রোমোজোম সংখ্যা 46টা, বাট পরীক্ষায় কোশ্চিন আসলে আমরা সবসময় 46টা এভাবেই চিন্তা করবো, ওই ভর আর ওজনের মতো সিস্টেমটা। দেন মানুষের যৌনকোষে ক্রোমোজোম সংখ্যা 23টা, এবং এই 46টার মধ্যে হচ্ছে 44টা বা 22 জোড়া হচ্ছে অটোজোম, এবং এক জোড়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। ডান। এই হলো আমাদের সেই ক্রোমোজোম। ক্রোমোজোম 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 ক্রোমোজোমের দুইটা বাহু থাকে এবং হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার এবং বাহু ছাড়াও এখানে আরো কিছু অংশ আছে, এটা আমাদের এই চ্যাপ্টারে ফোকাস করার দরকার নাই। যারা আমরা এতদিন ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের কনসেপ্ট জানি না, তারা একটু এটাতে চেহারা মানে একটু নজরপাত করার চেষ্টা করব। সেটা হচ্ছে এক সেট ক্রোমোজোম, মানে একটা সেট ক্রোমোজোম, এবং এটা হচ্ছে এই সেটকে যদি আমরা 2 দিয়ে গ্রহণ করি তাহলে 2 সেট ক্রোমোজোম। সো এক্স্যাক্টলি 23 জোড়া, দ্যাট মিনস 2 সেট ক্রোমোজোম, তারা হচ্ছে ডিপ্লয়েড। তারা কি? তারা হচ্ছে ডিপ্লয়েড। বুঝছো? আটোজোম না, অটোজোম। এটা হচ্ছে টাইপ। হ্যাঁ, আমাদের 46টার মধ্যে 44টা ক্রোমোজোমকে আমরা অটোজোম বলি। এটা হচ্ছে নাম, ওদের দেহ ক্রোমোজোম, ওদের নাম। ওকে, আচ্ছা। সো আমরা কি? আমরা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? কে বলবে? এই যে পরে একটা কোশ্চেন আছে, আমরা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? ডিপ্লয়েড বানান হয় নাই, ডিপ্লয়েড বানানটা খেয়াল করো। ডিপ্লয়েড এই যে লেখা আছে। আচ্ছা, আমরা ডিপ্লয়েড কেন? কারণ আমাদের বডিতে প্রতিটা কোষে 2 সেট করে ক্রোমোজোম আছে, কিন্তু আমাদের জনন কোষে যে 1 সেট ক্রোমোজোম আছে, এই যে তন্দ্রাপুর জনন কোষ, যেটাতে 23টা ক্রোমোজোম আছে। তো 23টা ক্রোমোজোম কি হ্যাপ্লয়েড না? 23টা ক্রোমোজোম কি হ্যাপ্লয়েড না নাকি ডিপ্লয়েড? 23টা ক্রোমোজোম হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড না? তাহলে কি আমরা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? আচ্ছা, এখানেও সেম কনসেপ্ট। আমাদের বডিতে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড 2 টাইপেরই ক্রোমোজোম আছে, মানে 2 টাইপের কোষ আছে। হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড আর নট টাইপ অফ ক্রোমোজোম, দে আর এ টাইপ অফ সেল। ওকে, হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড আর টাইপ অফ সেল। সো আমাদের বডিতে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটো আছে, বাট আমরা যদি একটু লার্জ স্কেলে চিন্তা করি, আমরা যখন ছোট ছিলাম আমাদের বডিতে জননকোষ তৈরি হতো না। আমরা যখন অনেক বয়স্ক হয়ে যাব তখন আমাদের বডিতে জননকোষ তৈরি হবে না, এবং আমাদের বডিতে দেহকোষের সংখ্যা সবচেয়ে বেশি, জননকোষের সংখ্যা অল্প সংখ্যক। এই সব কিছু বিষয় বিবেচনা করে আমরা আমাদেরকে ডিপ্লয়েড বলি, মানে ডিপ্লয়েডের আধিক্যের কারণে ডিপ্লয়েড বলি। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমাদের বডির সবগুলো কোষ হচ্ছে ডিপ্লয়েড। আমাদের বডিতে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড 2 রকমের কোষই আছে। সো হ্যাপ্লয়েড মানে হচ্ছে, মনে করো যে সাপোজ
হ্যাপ্লয়েড মানে 11টা ক্রোমোজোম, ডিপ্লয়েড মানে 22টা ক্রোমোজোম। কে বলতে পারবে ট্রিপ্লয়েড মানে কয়টা ক্রোমোজোম? মনে করো একটা মানুষের শরীরে 11টা হচ্ছে যৌনকোষ, 22টা হচ্ছে দেহকোষ, এবং ট্রিপ্লয়েড হচ্ছে 23টা, টেট্রাপ্লয়েড হচ্ছে 44টা, তারপর হচ্ছে পেন্টাপ্লয়েড হচ্ছে 55টা। ইয়েস, ক্রোমোজোম নাম্বার এইভাবে ইনক্রিজ হইতে পারে, যেটা তোমরা পরে জানবা। এবং এই যে এই বিষয়টার উপরে আমরা এখন পড়ছি জেনেটিক্স, এরপরে তোমাদের এটা একটা ব্রাঞ্চ আছে দ্যাট কল সাইটোজেনেটিক্স। সাইটোজেনেটিক্সেরও আরেকটা উইং আছে দ্যাটস কল নিউমেরিক্যাল সাইটোজেনেটিক্স। ওইখানে আমরা এগুলা পড়ি যে আমাদের মানে এমন অনেক, ইভেন তোমরা স্ট্রবেরি খাও না? স্ট্রবেরি খাও না তোমরা? স্ট্রবেরি হচ্ছে অক্টাপ্লয়েড, ঠিক আছে? মানে ব্যাপার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা এভাবে গুণিতক আকারে মানে নামতা আকারে বাড়তে পারে, এবং এগুলো হচ্ছে ক্রোমোজোমের অ্যাবনর্মালিটিস। কিন্তু এগুলার কারণে ক্রোমোজোমের মানে ওই জীবের মধ্যে বিভিন্ন ধরনের এমন বৈশিষ্ট্য দেখা যায় যা হয়তো আমাদের জন্য অনেক ভালো কোনো মানে সুফল বয়ে আনে। লাইক ফলমূলের সাইজ বড় হয়, শেপ বড় হয়, পুষ্টিগুণ বেশি হয়, এরকম বিভিন্ন কিছু তোমরা জানবা। আমি বলি নাই যে হচ্ছে স্ট্রবেরির হচ্ছে 88, যদি আমি এইটা এভাবে শুরু করতাম তাহলে হচ্ছে 2, 2 দুগুণে 4, তারপর হচ্ছে 3 দুগুণে 6, এভাবে হতো, ঠিক আছে? এই শুরুটা কি দিয়ে করছি দ্যাটস ম্যাটার, শুরু যেটা দিয়ে করছি সেই অনুযায়ী এটা গুণিতক আকারে বাড়বে। বাট ব্যাপার হচ্ছে এরকম অনেক ফল, অনেক জীব প্রকৃতিতে আছে যারা এরকম হচ্ছে, যাদের প্লয়েডি লেভেল বলে, এটা প্লয়েডি লেভেল হচ্ছে এমনি এমনি বাড়তে থাকে। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এটা আমরা পরে বুঝলেও হবে, মানে আমরা যখন একটু বড় হবে, জাস্ট তোমাদের আগ্রহ দেওয়ার জন্য তোমাদেরকে বললাম। অটোজোমের আরো কনসেপ্ট আমরা লিঙ্গ নির্ধারণের সময় শিখবো, এখন যতটুকু শিখাইছি অতটুকু বুঝলেই হবে। সব আছে, ডেকাপ্লয়েড হচ্ছে যা যা আছে সব প্লয়েডই আছে, কোনো ভয় নাই, সব রকম প্লয়েডই হয়। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা সবাই বলো জীব জীব বংশগতির মানে বংশগতির, এটা জীব বংশ কি জিনিস আল্লাহ জানে, বংশগতির ভৌত ভিত্তি কোনটা, সবাই আমাকে বলো। আমরা আমাদের ক্রোমোজোম অংশটা শেষ করছি, তোমাদের কাজ হচ্ছে বইয়ের ক্রোমোজোম অংশটা পড়বা এবং আমাকে জানাবা যে ক্রোমোজোম অংশের মধ্যে এমন কোনো অংশ আছে কিনা যেটা আমি তোমাদেরকে পড়াই নাই। আচ্ছা, বংশগতির প্রধান উপাদান কিন্তু ক্রোমোজোম, বংশগতির ভৌত ভিত্তিটাও ক্রোমোজোম, ঠিক আছে? সো এইটারই ধারাবাহিকতায় শর্ট কোশ্চিনে একটা কোশ্চিন আসতে পারে, বা খ মার্কের কোশ্চিনে একটা কোশ্চিন আসতে পারে, ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। বংশগতির ভৌত ভিত্তি, এই অংশটুকুর ইংলিশ নাম কি হবে? বংশগতির ভৌত ভিত্তি এই অংশটুকুর ইংলিশ নাম কি হবে বলো? ইয়েস, ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। আচ্ছা, এইবার তোমাদেরকে একটা কোশ্চিন লেখার প্যাটার্ন শেখাই। পরীক্ষায় যখন এই টাইপের কোশ্চিন আসে, ফিজিওলজিক্যাল আবার কি জিনিস? ফিজিওলজিক্যাল তো শারীরবিদ্যা, ফিজিওলজিক্যাল না, এটা ফিজিক্যাল। হ্যাঁ, ফিজিওলজিক্যাল মানে হচ্ছে শারীরবিদ্যা, ওকে? ফিজিওলজি মানে শারীরবিদ্যা, আর ফিজিক্যাল মানে হচ্ছে ভৌত, ফিজিক্স থেকে ফিজিক্যাল আসে, ঠিক আছে? ফিজিক্স থেকে ফিজিক্যাল আসে, ওকে? এই কোশ্চিনটার দুটো অংশ, একটা বংশগতির, একটা ভৌত ভিত্তি। কোশ্চিনটার দুটো অংশ, একটা বংশগতির, একটা ভৌত ভিত্তি, দুটো অংশ, ফাইন। আচ্ছা, এই যে এই হচ্ছে ইয়ের যে দুটো অংশ, যে বংশগতি এবং হচ্ছে ভৌত ভিত্তি, দুটো যে অংশ আমরা এখানে পাচ্ছি, এই দুটো অংশতে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ওকে, আচ্ছা,
তো এখন এই যে আমাদের প্রথম অংশ হচ্ছে বংশগতির ভিত্তি কেন। তো তোমরা সবাই জানো যে ক্রোমোজোম যেহেতু বংশগতির মানে হচ্ছে তথ্য বহন করে নিয়ে যায়, এবং ক্রোমোজোমে যেহেতু ডিএনএ থাকে, ডিএনএর একটা অংশ জিন, এবং জিনই সকল বৈশিষ্ট্যের প্রকাশক। এই সকল বিভিন্ন কারণে হচ্ছে বংশগতি। কথা হচ্ছে ভৌত কেন। ভৌত মানে যাকে আমরা বাহ্যিকভাবে দেখতে পাই। একটা জিনিসকে যখন আমি একদম বাহ্যিকভাবে পারফেক্ট করে দেখতে পাচ্ছি, তখন সেটাকে আমি হচ্ছে ভৌত ভিত্তি বলি। সো যে কোনো কোশ্চিন আসলে এখানে দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। বংশগতির ভৌত ভিত্তি অর্থাৎ ফিজিক্যাল বেসিস অফ হচ্ছে হেরিডিটি, এই অংশটা যেমন লিখতে হবে। একই সাথে এই কোশ্চিন যেহেতু খ মার্ক এসেছে, ক মার্ক এসেছে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে, সো এইটার কিন্তু দুটো অংশ হবে। ঠিক আছে, ডান। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এইবার এটা হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তি বা ডিএনএ। এইটা পড়ানো শুরু করার আগে বইয়ের ক্রোমোজোম অংশ পর্যন্ত সবাই পড়বা, এবং আমাকে জানাবা যে ওখানে এমন কোনো লাইন আছে কিনা যেটা আমি পড়াই নাই। এমন কোনো লাইন আছে কিনা। আমি তোমাদেরকে হচ্ছে 3 মিনিট সময় দিচ্ছি, সবাই পড়বা। কেউ যদি অলরেডি জেনে থাকো যে কোনো কিছু, কোনো লাইন এমন নাই, তাহলে সে হচ্ছে কোনো কোশ্চিন থাকলে আমাকে করতে পারো। হ্যাঁ, ডিএনএর এই কোশ্চিনটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডিএনএর এই ছবিটা কিন্তু তোমরা হচ্ছে আমার ওই চিত্রাঙ্কনে যে প্লেলিস্ট আছে ওর মধ্যে পেয়ে যাবা। এটা হচ্ছে রাসায়নিক চিত্র এবং এটা হচ্ছে ভৌত চিত্র। এটা হচ্ছে আমাদের সিকিউর গ এবং ঘ এর জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে গ এর জন্য ইম্পর্টেন্ট। এটা ছবি সহ শিখতে হবে। তো এতক্ষণ পর্যন্ত যা পড়েছি এর মধ্যে কোনো ছবি টবি ছিল না, সো এগুলো লাগবে না। বাট ডিএনএ এবং আরএনএ এটা একসাথে একই দিনে পড়াবো। আজকের ক্লাসটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, এবং হচ্ছে আমি তোমাদেরকে বলেছি যে আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আমি তোমাদেরকে হচ্ছে খুব একটা বেশি হচ্ছে পড়াবো না। তো সেই কারণে আজকে কিন্তু ডিএনএ স্টার্ট করব না। ওকে ওকে। আচ্ছা, আপু বইয়ের সেকেন্ড লাইন বুঝো নাই? আচ্ছা, আমি আজকে বইটা খুলতে পারতেছি না, আমি নেক্সট দিন তোমাদের বইটা খুলবো। আজকে বইটা পিছিয়ে ওপেন করা হয় নাই, বাট তোমরা আমাকে একটু লাইনটা বললে আমি হচ্ছে অ্যান্সার বলে দিতে পারবো। হ্যাঁ, যে কোন লাইনটা, কারণ আমার বই পড়াতে পড়াতে আসলে মুখস্থ হয়ে গেছে। সো আচ্ছা, 11 চ্যাপ্টারটা প্লিজ আপু আপনি নেন। আচ্ছা, আমি যদি আমার মনে নাই 11 চ্যাপ্টার একাডেমিক প্রোগ্রামে আমার জন্য, মানে আমার নাম আছে কি না আমার এটা মনে নাই। যদি না থাকে সমস্যা নাই, আমার ইউটিউব চ্যানেলে 11 অধ্যায় আপলোড দিয়ে দিব। আচ্ছা ওকে। আপু ক্রোমোজোম তো এটা ক্যাপিটাল লেটার লিখছো কেন বাবা? ক্যাপিটাল লেটার পড়তে অনেক কষ্ট হয়। আবার ক্লাস ঈদের পরে, ঠিক আছে? আমার সাথে কিন্তু ঈদের আগে এটা শেষ ক্লাস। আচ্ছা, মানুষের দেহ কোষেও কি 2 থেকে 1600 পর্যন্ত ক্রোমোজোম থাকে? না রে বাবা, এই পৃথিবীতে 2 ক্রোমোজোম বিশিষ্ট একটা জীব পাওয়া গেছে, 1600 ক্রোমোজোম বিশিষ্ট একটা জীব পাওয়া গেছে। ঠিক আছে, সো ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 1600-র মধ্যে পাওয়া গেছে, এর বাহিরে মানে পাওয়া যায়নি। 1601 সংখ্যক ক্রোমোজোম কোনো পাওয়া যায়নি। 2 ক্রোমোজোম পাওয়া গেছে, 3 পাওয়া গেছে, 10 পাওয়া গেছে, 12 পাওয়া গেছে, 18 পাওয়া গেছে, 46 পাওয়া গেছে, 99 পাওয়া গেছে, এরকম পাওয়া গেছে। আচ্ছা, মাইক্রন কি? খুবই ভালো প্রশ্ন, এটা আমি স্কিপ করে গেছি, মানে মিস করে গেছি আর কি। সো মাইক্রন হচ্ছে মনে করে এটা একটা দাগ, এই দাগকে এরকম ছোট 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 ভাগ করছো, করতে 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 10⁻16 পর্যন্ত ভাগ করছো। এই যে একটা অংশ, এই অংশটাই হচ্ছে 1 ভাগ। তো 1 মাইক্রন মানে হচ্ছে এই যে এই একটা অংশ, একটা দাগকে 10⁻16 পর্যন্ত ভাগ করার পরে এই একটা যে অংশ, সেই একটা অংশই হচ্ছে আমার 1 মাইক্রন। অর্থাৎ 1 মিটার সমান 10⁻⁻6 মাইক্রোমিটার, কারণ এইটা উপরে গেলে আমরা জানি 10⁻⁻6 হয়। সো 10⁻⁻6 মাইক্রোমিটার। ঠিক আছে? আচ্ছা সরি, 10⁻⁻6 না, 10⁻6 মাইক্রোমিটার, কারণ মিটার হচ্ছে বড়। আর 1 মাইক্রোমিটার সমান হচ্ছে 10⁻⁻6 মিটার, কারণ মাইক্রোমিটার হচ্ছে ছোট। ঠিক আছে, সো মিটারকে ওভাবে ভাগ করলে 1 মাইক্রোমিটার পাওয়া যায়। আর মিটার তো বড়, এই জন্য 1 মিটারের সমান হতে গেলে এতগুলো মাইক্রোমিটার যোগ করা লাগবে, 10⁻6 মাইক্রোমিটার যোগ করা লাগবে। ওকে ওকে।
চ্যাপ্টার 9 তো আমি নিব। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাদের আজকে ক্রোমোজোম অংশ পর্যন্ত পড়াইছি। আমি তোমাদের যত ধরে 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 পড়াইছি, এত ধরে ধরে হার্ডলি তোমাদেরকে কেউ পড়াবে। একদম প্রতিটা লাইন কিভাবে পরীক্ষায় আসবে, কিভাবে লিখবা, কিভাবে পড়বা, কিভাবে মনে রাখবা, সাথে আবার বেসিক হচ্ছে ফ্রি। মানে তোমাদেরকে আমি এমনভাবে পড়াইছি মনে হয়েছে যে বেসিক তো কিছু নাই এখানে, বেসিক ফ্রি, বাট বেসিক আমি ওর মাঝখানেই তোমাদেরকে ফ্রি আকারে দিয়ে দিছি। এই জন্য তোমাদের মনে হয়েছে যে কোনো বেসিক এটাতে নাই। ওকে আপু, পেন্ডিং চ্যাপ্টারগুলো শেষ করার, আচ্ছা আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। এটা এটা তোমাদের সবচেয়ে বড় সমস্যা। 9-এর পড়া পড়বো নাকি 10-এর পড়া পড়বো? আমি আগেই বলেছি আমার সাথে সাথে এখন 10-এর পড়া পড়ো, 9-এর চ্যাপ্টারগুলো পরে হচ্ছে আস্তে আস্তে মাঝে মাঝে রিভিশন দিয়ে দিবা। ওকে আচ্ছা, ক্রোমাটিন কি? এটা তো থার্ড চ্যাপ্টারেই তোমার জানার কথা। ক্রোমাটিন কি? ক্রোমাটিন হচ্ছে এইরকম সুতার মতো একটা অংশকে ক্রোমাটিন বলে। এই ক্রোমাটিনই পরে ক্রোমোজোম হয়, ঠিক আছে? আর এই ক্রোমোজোম যখন এরকম মাঝ বরাবর ভাগ হয় তখন হচ্ছে এরকম হয়, সেটাকে ক্রোমাটিড বলে। এইটা ক্রোমাটিন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আই নো। ওকে, হ্যাঁ প্রি টেস্টে ফুল বই থাকবে। প্রি টেস্ট নিয়ে ঈদের পরে কথা বলবো, কারণ ঈদের পরে আসলে প্রি টেস্টই তোমাদের সবার মাথায় ঘুরবে। আমি তখন ঈদের পরে তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিব যে প্রি টেস্টের জন্য কিভাবে প্রিপারেশন নিবা। কারণ ক্লাস 10 হচ্ছে একটা ফুল ডিস্ট্রাকশনের সিজন। সো এইটাতে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে আমি সব কিছু বলে দিব। আপাতত কাজ হচ্ছে ক্রোমোজোম পর্যন্ত পড়া, আর কিচ্ছু করতে হবে না। আপুর এই অধ্যায়টা পড়াইছে, একদম শুধু ক্রোমোজোম পর্যন্ত পড়বা। নেক্সট ক্লাসে আমি ডিএনএ এবং আরএনএ এই দুটো টপিক হচ্ছে পড়াই দিব। ওকে, সব দিয়ে দিব সব। ওকে ঠিক আছে। সো সবাই একদম সুন্দর মতো হচ্ছে, কারণ সামনের ঈদে তোমরা আনন্দ করতে পারবা কিনা ঠিক নাই কিন্তু। হ্যাঁ, সামনের কুরবানির ঈদ বলো, এর পরের যখন রোজার ঈদ হবে তখন তো আরোই পারবা না হয়তো। সো মানে ঈদের আনন্দটা কিন্তু এই বছরই। সবাই হচ্ছে সুন্দর মতো জামা কাপড় কেনো, নতুন জামা কাপড় পরো, বাসায় সবার সাথে সুন্দর করে ইফতারি করো। আব্বু আম্মুর এখন তো ছুটি হয়ে যাবে সামনের দিনগুলোতে, সুন্দর মতো এই টাইমটা কাটাও। ঈদ অনেক ভালো কাটুক সবার। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ইনশাল্লাহ ঈদের পরে আমরা এই চ্যাপ্টারটা খুবই ভালোভাবে ওয়ান্স অ্যান্ড এগেন স্টার্ট করব। বাট আজকে যে পড়ানো হয়ে গেছে এটা কিন্তু আমি পড়াবো না। আজকে একদম বেসিক বেসিক যে জিনিসগুলো সুন্দর করে পড়াই দিছি, তোমরা ক্রোমোজোম পর্যন্ত পড়ে ফেলবা, কারণ এই অধ্যায়টা আমার সাথে সাথে শেষ করবা। ওকে, সো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ঈদের কারণে হোমওয়ার্ক দিচ্ছি না কিন্তু। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।